শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে বিশ্বজুড়ে জোর আলোচনা। ৫৫ দেশে মৃত্যুদণ্ডের বিধান থাকলেও নেই ১১২ দেশে। সৌদি ইউক্রেনের সম্মানে ট্রাম্পের নৈশ ভোজনে ইলন মাস্ক সম্পর্কের টানাপোড়েনের শীতলতার ইঙ্গিত বলছেন বিশ্লেষকরা। লেবাননের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে থাকা গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত কমপক্ষে ১৩। এবং মালিতে সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৩১ গ্রামবাসী নিহত, মিত্র মিলিশিয়ানদের নিয়ে ২ গ্রামে হত্যাযজ্ঞ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাবিবা আফরোজ। জুলাই গণ অভ্যুত্থানের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পরই মৃত্যুদণ্ডের বিধান কতটা যৌক্তিক তা নিয়ে আবারও জোর আলোচনা শুরু হয়েছে। বর্তমান বিশ্বে ৫৫টি দেশে গুরুতর অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেয়। আর যত বড় ধরনের অপরাধী হোক না কেন, মানবাধিকার, ন্যায় বিচার ও বিচার ব্যবস্থার আধুনিকায়নের যুক্তিতে ১১২টি দেশে নেই মৃত্যুদণ্ডের বিধান। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ২০২৫ সালের প্রতিবেদনে জানিয়েছে মৃত্যুদণ্ড বৈধ এমন দেশ ও অঞ্চল ৫৫টি। তালিকায় বাংলাদেশ সহ ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, সৌদি আরব, উত্তর কোরিয়ার মতো দেশগুলো রয়েছে। এদিকে বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে আরও ২৩টি দেশে মৃত্যুদণ্ড আইনগতভাবে থাকলেও গত এক দশকে একবারও তা কার্যকর হয়নি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিসংখ্যান অনুযায়ী চীনে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটি এ সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ না করলেও প্রতি বছর কয়েক হাজার মানুষের মৃত্যুদণ্ড দেওয়া হয়। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির হিসাবে ২০২২ সালে ৫২টি দেশে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অন্তত ২০১৬ জনকে। ওই বছর বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের সাজা নিয়ে কারাগারে ছিলেন ২৮,২৮২ জন। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে বছরের পর বছর, এমনকি দশক ধরে কন্ডেম সেলে অপেক্ষা করেন অনেক বন্দী। ২০২২ সালে বিভিন্ন ধরনের অপরাধে ২০টি দেশ মৃত্যুদণ্ড কার্যকর করেছে। চীনের পর সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান, সৌদি আরব, মিশর ও যুক্তরাষ্ট্র। ইরানে এবছরও প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিশ্বের বেশিরভাগ মৃত্যুদণ্ড হয় একাধিক খুন, যুদ্ধাপরাধ বা মাদক সংক্রান্ত অপরাধের কারণে। অ্যামনেস্টির হিসাবে ২০২২ সালে মাদক সংক্রান্ত অপরাধে ৩২৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ২৫৫ জন ইরানে, ৫৭ জন সৌদি আরবে, ১১ জন সিঙ্গাপুরে। ২০২৩ সালে সিঙ্গাপুর প্রায় ২০ বছর পর প্রথমবারের মতো একজন নারী অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছিল। ২০২২ সালে বিশ্বের ১১২টি দেশে মৃত্যুদণ্ড আদৌ কার্যকর করা হয়নি। ১৯৯১ সালে এ সংখ্যা ছিল ৪৮। ২০২২ সালে ৬টি দেশে নতুন করে মৃত্যুদণ্ড আংশিক বা পুরোপুরি বাতিল করেছে। এর মধ্যে কাজাকিস্তান, পাপুয়া নিউগিনি ও মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র মৃত্যুদণ্ড পুরোপুরি বাতিল করেছে। আর ইকুয়েটোরিয়াল গিনি ও জাম্বিয়া জানিয়েছে মৃত্যুদণ্ড শুধু সবচেয়ে গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সৌদি আরবই একমাত্র দেশ যারা শিরোচ্ছেদকে মৃত্যুদণ্ডের আনুষ্ঠানিক পদ্ধতি হিসাবে উল্লেখ করেছে। অন্য দেশে ব্যবহৃত পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে ফাঁসি, প্রাণনাশী ইনজেকশন ও গুলি করে হত্যা। গত বছর যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এক খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে। আব্দুল মালেক, আরটিভি। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সম্মানে হোয়াইট হাউসে ট্রাম্পের নৈশভোজে যোগ দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। চলতি বছর তীব্র বাকযুদ্ধের পর এটি ট্রাম্প ও মাস্কের দ্বিতীয় যৌথ প্রকাশ্য সাক্ষাৎ। বিশেষজ্ঞদের মতে মাস্কের এই উপস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ও টেসলার প্রধানের সম্পর্ক টানাপোড়েনপূর্ণ সম্পর্কের মধ্যে শীতলতার ইঙ্গিত দিতে পারে। এর আগে গত বছর ট্রাম্পের নির্বাচনী প্রচারের সমর্থন ও অর্থায়ন করেন ইলন মাস্ক। এবছরের শুরুতে তিনি প্রশাসনের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবেও কাজ করেন এবং ফেডারেল অর্থায়ন এবং চাকরি কমানোর দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা ডিওজি এর নেতৃত্বে ছিলেন। তবে এরপর দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। মাস্ক নতুন রাজনৈতিক দল গঠনেরও পরিকল্পনার কথাও জানান। ট্রাম্পের আয়োজিত এই ভোজ সভায় পর্তুগাল তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এবং এনভিডিআর প্রধান নির্বাহী জেনসেন হুয়াংও উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রে $৬০০ বিলিয়ন থেকে বিনিয়োগ বাড়িয়ে $১ ট্রিলিয়ন করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এমন ঘোষণা দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এদিকে জামাল খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজ জড়িত নয় বলেও উল্লেখ করেন ট্রাম্প। এছাড়া ইসরায়েলের আপত্তি সত্ত্বেও সৌদিকে F-35 যুদ্ধ বিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প সালমান বৈঠকের বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। 2018 সালে ইস্তাম্বুলের সাংবাদিক এবং সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক জামাল খশোগির হত্যাকাণ্ড বিশ্বজুড়ে তুমুল আলোচনা সৃষ্টি করেছিল। খশোগি হত্যায় মার্কিন বিশ্লেষকরা দোষারোপ করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দিকে। সেই ঘটনার 7 বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে এসেছেন সৌদি যুবরাজ। মঙ্গলবার হোয়াইট হাউসে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে সাংবাদিক জামাল খশোগির আলোচিত হত্যাকাণ্ড সম্পর্কে যুবরাজ কিছুই জানতেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বক্তব্য 2021 সালে প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক। সেই প্রতিবেদনে যুবরাজ খশোগিকে গ্রেফতার বা হত্যা করার পরিকল্পনার অনুমোদন দেয় বলে উল্লেখ ছিল। এর আগে ট্রাম্পের রিয়াদ সফরে সৌদি যে $600 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছিল তা বৃদ্ধি করে $1 ট্রিলিয়ন করা হয়েছে। এই বিনিয়োগের ফলে যুক্তরাষ্ট্রের নতুন কারখানা স্থাপন, বিভিন্ন কোম্পানিতে অর্থায়ন এবং ওয়াল স্ট্রিটে কার্যক্রম জোরদার হবে বলে মনে করছেন ট্রাম্প। এদিকে ইসরায়েলের উদ্বেগ সত্ত্বেও সৌদি আরবকে মার্কিন F-35 যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হিসাবে ইসরায়েলি F-35 যুদ্ধবিমান পরিচালনা করছে। মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি এই যুদ্ধবিমানকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমানের একটি বলা হয়। আব্দুল মালেক, RTV। আগামী মাসে ভারত ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্বোচ্চ স্তরের কূটনৈতিক ও কৌশলগত সংলাপ। এই বৈঠক কেবল দ্বিপাক্ষীয় সম্পর্কের শক্তিশালী করবে না, বরং দুই দেশের বৈশ্বিক রাজনীতিতেও সমন্বিত অবস্থানও নিশ্চিত করবে। সাম্প্রতিক ভারতের তেল নীতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভারসাম্যের প্রেক্ষাপটেই এটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রুশ প্রেসিডেন্ট আগামী 5 ডিসেম্বরের দিকে ভারত সফর করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 23তম বার্ষিক সম্মেলনে বসতে পারেন। লেবাননের দক্ষিণাঞ্চলে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 13 জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মঙ্গলবার উপকূলীয় শহর সাইদার কাছে আইন আল হিলওয়ে শরণার্থী শিবিরে থাকা গাড়িতে এই ড্রোন হামলা চালানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে আহতদের আশপাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইসরায়েলের দাবি, তারা শিবিরের ভেতরে একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তৎপরতা চালানো হামাস সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে মঙ্গলবার লেবানন জানিয়েছিল দক্ষিণাঞ্চলের অন্য এলাকায় ইসরায়েল 2টি গাড়ি লক্ষ্য করে হামলা করলে সেখানেও 2 জন নিহত হন। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনাবাহিনীর হামলায় কমপক্ষে 31 গ্রামবাসী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW এই তথ্য জানিয়েছে, উল্লেখ করে এক প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটি বলছে, মালির সেনাবাহিনী ও তাদের মিত্র মিলিশিয়ারা দেশটির মধ্য সেগু অঞ্চলের 2টি গ্রামে এই হত্যাকাণ্ড চালায়। HRWর ওই প্রতিবেদন অনুযায়ী গত 2 অক্টোবর প্রথম হামলাটি হয় কামোনা গ্রামে। সেখানে অন্তত 21 জনকে হত্যা করা হয়। দ্বিতীয় হামলাটি ঘটে প্রায় 55 কিলোমিটার অদূরে বলে গ্রামে, যেখানে আরও অন্তত 10 জনকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে একজন নারীও ছিলেন। এ বিষয়ে আফ্রিকান ইউনিয়ন বা মালি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জাপানের দক্ষিণাঞ্চলীয় শহর ওইতার একটি আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক রাতের আগুনে পুড়ে ছারখার হয়েছে 170টিরও বেশি ভবন। আগুন জ্বলেছে রাতভর এবং 300টিরও বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার জাপানের জাতীয় অগ্নি নির্বাপন সংস্থা এই তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। টোকিও থেকে প্রায় 770 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ওইতা শহরের সাগানোসেকি জেলায় মঙ্গলবার বিকেলে এই আগুন লাগে। এরপর ক্রমেই এর ভয়াবহতা বাড়তে থাকে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। ঘটনায় একজন নিখোঁজ থাকলেও 175 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ভিয়েতনামের মধ্যাঞ্চলে টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। বুধবার এক সরকারি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। শনিবার রাত থেকে শুরু হয়ে এখন পর্যন্ত 1100 কিলোমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। রোববার সন্ধ্যায় ভূমিধসে একটি বাস চাপা পড়লে ঘটনায় 6 জন নিহত হয়। এদিকে বন্যা পরিস্থিতি চলমান থাকায় কফি সংগ্রহ মৌসুমেও বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছেন ব্যবসায়ীরা। তারা জানায়, বৃষ্টি অব্যাহত থাকায় কফি সংগ্রহ ধীর হয়ে গেছে। কৃষকরা এখন পর্যন্ত মাত্র 10 থেকে 15% কফির কাঁচা বীজ সংগ্রহ করতে পেরেছেন বলে জানান তারা।
আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব আর টিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আর টিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।